আমি মাফ করছি বলে আবারও বললাম, আমি মাফ করছি আল্লাহ উপরে। হাজার হাজার মানুষ গেছিল পেট্রোল নিয়ে আর অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়ি ফুরায় দেবো গিয়ে আমি মানুষকে হাত জোর করে বলছি আমি মাপ চাই। আব্দুল হামিদ আমার জীবন শেষ করছে, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম। আপনার জন্মস্থান হলো কিশোরগঞ্জ, সেখানের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আব্দুল হামিদ সাহেব, অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, যার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন নির্বাচনে, দীর্ঘদিন বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। শোনা যাচ্ছে যে উনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিচ্ছেন। তো উনি যদি দায়িত্ব পান উনি কেমন করবেন বলে মনে করেন আপনি? এটা আমার জন্য খুব বিব্রতকর প্রশ্ন। আব্দুল হামিদ ইজ নট এ পলিটিশিয়ান। আব্দুল হামিদ কোনো রাজনীতিবিদ না, উনি বয়সে আমার চেয়ে বড়। এই কারণে ওনাকে আমি মান্য করি, আমাকে উনি ফজলু বলে ডাকে, আমি ওনাকে হামিদ ভাই ডাকি। এইটা 15 বছরের মধ্যে না, এর আগের কথা বলছে, বা 28 বছরের মধ্যে না। 96 সনের পরে কোনোদিন ফজলু বা হামিদ ভাই হয় না, এর আগের কথা বলছি। উনি বয়সে আমার চেয়ে 4-5 বছরের বড়, উনি রাজনীতিবিদ না। উনি তো আমার কথাটা নাইলে ভুল বুঝাবুঝি, কিন্তু সারা জীবন উনি রাজনীতির দলে ছিলেন, রাজনৈতিক সংগঠন করেছেন সিন্স 1962। যেদিনে উনি রাষ্ট্রপতি গেল, এই জায়গাটা উনিও 60-62 বছর রাজনীতি করছে। রাজনীতি করাটা আমি বলবো না, এটাকে বলবো রাজনৈতিক দল করছে। উনি রাজনীতিবিদ না, উনি পদ দখল করছে। ছাত্রলীগ যখন করছে কিশোরগঞ্জের সভাপতি, আওয়ামী লীগ যখন করছে, উনির যখন বয়স মাত্র 26 বছর 1 মাস, তখন এমএনএ 70 জন, এবং সর্বকনিষ্ঠ নাকি উনি দাবি করতেন? সর্বকনিষ্ঠ না, যা হোক সর্বকনিষ্ঠদের মধ্যে একজন। তা ওনার 26 বছর 1 মাস। কারণ যাদেরকে বঙ্গবন্ধু ঠিক করছিল এমএনএ নমিনেশন দিবেন, একজন জজ সাহেব, উনি মরে গেল গা। উনি মরার পরে পরে খালি আগান, ওই মৃত্যুর জায়গায় এসে উনি দাঁড়াইলেন, এমএনএ হইলেন, পদ পাইলেন। এরপরে উনি পদ পাইলেন কিশোরগঞ্জের সভাপতি। এই সভাপতি উনি ছিলেন একদম স্পিকার হওয়া পর্যন্ত। আমার কথাটা খুব স্পিকার হওয়া পর্যন্ত ছিল, সভাপতি হলেন। উনি পদ দখল করছেন, এরকম পদ অনেকেই দখল করে। পদ প্রথমে ডেপুটি স্পিকার ছিলেন, পরে স্পিকার হলেন। আমার কথাটা শুনে ডেপুটি স্পিকার হওয়ার আগ পর্যন্ত ছিলেন উনি প্রেসিডেন্ট, ডেপুটি স্পিকার হয়েছেন, পরে স্পিকার হয়েছেন, পদ দখল করেছিলেন, পদের নেতা উনি, রাজনীতিবিদ। উনি মাঠে গেছেন, হাজার হাজার মানুষ মুখে দেখতে আসে, একদিনও না। উনি মাঠে গেলে 500 মানুষও কোনদিন দেখতে আসে নাই। রথকলার মাঠে, কিশোরগঞ্জ স্টেডিয়ামে বা সারা বাংলাদেশে, কিশোরগঞ্জ জেলার মাঠে মাঠে বক্তৃতা করছি আমি। এর আগে আমাদের নেতা সৈয়দ নজরুল ইসলামরা এরা নেতা ছিলেন, সেটা অন্য কথা, কিন্তু তাদের জেনারেশনে আমি বক্তৃতা করছি, উনি আমার 2 সারি পেছনে বসে রয়েছেন, সভাপতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের। আমি বক্তৃতা করে শেষ করার পর উনি বলছে, ফজলুর রহমান যা বলছে আমি তার সাথে একমত, আসসালামু আলাইকুম। এই তো উনি নেতা। উনি তো কোনদিন পাবলিক ডিল করেন নাই, উনি ডিল করছেন প্রশাসন। আওয়ামী লীগ যখন ছিল 75 পর্যন্ত উনি প্রশাসনের মালিক ছিলেন। 75-এর পরে যখন আওয়ামী লীগ চলে গেল, কিছুদিন উনি জেলখানায় ছিলেন ভিন্ন কারণে, সেটা আমি আমার বইয়ে লিখে যাব। কিন্তু 78 সন থেকে জিয়াউর রহমান সাহেব যখন ইলেকশন দিলেন, প্রেসিডেন্ট ইলেকশন, উনি জেলখানার থেকে বাইরে আসলেন। বাইরনির পর থেকে বিএনপি ক্ষমতায়, উনি বিএনপির সাথে মিল করে চলছেন। 9 বছর জাতীয় পার্টির এরশাদ ক্ষমতায়, কিশোরগঞ্জে উনি জাতীয় পার্টির যারা আছেন ওদের সাথে উনি জাতীয় পার্টির নেতা, আসল নেতা উনি, রাইতের নেতা, দিনের নেতা অন্যরা জাতীয় পার্টির, নুরুজ্জামান সাহেব, চুন্নু সাহেব, জালাল সাহেব, কিন্তু আসল নেতা হলো হামিদ সাহেব, জাতীয় পার্টি। 9 বছর। এরপরে 9 বছরের পরে ইলেকশন আসলো, এরশাদ চলে গেল, উনি আওয়ামী লীগের সব 91 আবার পাশ করলেন। কারণ ওই এলাকাটা যে ইটনামিটা মনষ্টগ্রাম, এইটা হামিদ সাহেব তৈরি করে একা না, আমারও এখানে ভূমিকা আছে, অনেক লোকের ভূমিকা আছে ওই এলাকাটা তৈরি করার মধ্যে। ওই গোপালগঞ্জের একটা এলাকার মতো এটা নৌকা মার্কার এলাকা, বা বগুড়া যেমন ধানের শীষের এলাকা, ইটনামিটা মনষ্টগ্রাম হলো নৌকার এলাকা। এটা আমরা সবাই মিলে তৈরি করছি। এগুলো আমি বহুত কিচ্ছা কইছি আগে, বহুত ইতিহাস কইছি। ওই এলাকা দাঁড়াইলি নৌকা মার্কা লইয়া, বিড়ালের গোলা নৌকা মার্কা বান্ধা দেন 1 লাখ ভোট পাইব। সেই এলাকা থেকে উনি পাশ করছেন। পাশ করে 96 সনে উনি প্রথমে হইলেন ডেপুটি স্পিকার। বানাইলোকে ডেপুটি স্পিকার জিল্লুর রহমান। কেন বানাইলো? আমি আওয়ামী লীগ ছেড়ে গেলাম 96 সনে।
জিল্লুর রহমান বলল ফজলুরে কাউন্টার করতে হলে হামিদরে শান মানা লাগবো, হামিদরে ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার হওয়ার পরে 2001 সনের ইলেকশনের 4 দিন আগে স্পিকার মারা গেল, হুমায়ুন রশিদ চৌধুরী, ওই যে মৃত্যু, ওই মরার পরে উনি হয়ে গেলেন ভারপ্রাপ্ত স্পিকার। উনি স্পিকার হয়ে ইলেকশন করলেন। আর স্পিকার হওয়ার পরে জিল্লুর রহমান আর কোনদিন বাড়ি ডাকে নাই। জিল্লুর রহমানকে উনি সবসময় আঙ্গুল দেখাইছে মৃত্যু পর্যন্ত। জিল্লুর রহমান কান্দা কান্দা মরছে। ইভেন জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিল, উনি স্পিকার ছিলেন, কোনদিন জিল্লু ভাইও বলে নাই। উনি হলো যে তাকে উপকার করব তার বুকের মাঝে একটা লাথি দিবে। পদে পদে উনি হইলেন নেতা। আমার কথাটা খুব বোঝার চেষ্টা, কিন্তু উনি রাজনীতিবিদ না। উনি কি পল্টন ময়দানে একদিন বক্তৃতা করছে? উনি কি ঢাকার রাজপথে একদিন মিছিল করছে? নাকি কিশোরগঞ্জের রাজপথে একদিন মিছিল করছে? উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোনো দিন আইসা বক্তৃতা করছে? উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারছে? না। কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে জেলা লেভেলে, তাও উনি কোনদিন সংগঠন করে নেতা না। আর হইল হ্যালো, হ্যাঁ এসপি সাহেব, যে দলই যখন উনি এসপি সাহেব, ডিসি সাহেব আর ওসি সাহেব, উনি হলেন প্রশাসনিক লিডার। এইভাবে আব্দুল হামিদ তৈরি। এখন উনি শুনতেছি নেবেন আওয়ামী লীগের। আমি তো বললাম 10 বছর, উনি আল্লাহ যদি বাসে 10 বছর পর বানাইলে নিবে। কিন্তু আমি আপনাকে বলি, আব্দুল হামিদ সাহেবের মতো লোক বাংলাদেশের একটা সংগঠন চালাই পড়তো, রাষ্ট্রপতিগিরি না। দস্তখত করলাম হাসিনার কথা। সংগঠন করা বড় কঠিন জিনিস। আব্দুল হামিদ এইগুলো হলো এমনিই কয়, মুখরোচক কথা ওই প্রচার করে, ইউটিউব প্রচার করে, এবং দ্যাট উইল নেভার বি। উনি যে সর্বনাশ করছে এলাকাতে, আমি মাফ করছি বইলা, আমি মাফ করছি বলে, আবারও বললাম আমি মাফ করছি আল্লাহ উপরে। হাজার হাজার মানুষ গেছিল পেট্রোল নিয়ে আর অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়ি ফুরায় দিমু। এই যে আজকে কত, 11ই আগস্ট, 5ই আগস্ট আওয়ামী লীগ পরাজিত হয়ে পলাইছে। আমি 11ই আগস্ট, 10ই আগস্ট ইটনা মিটিং করছি, 11ই আগস্ট মিটামুন গিয়ে আমি মানুষকে হাত জোর করে বলছি আমি মাপ চাই। আব্দুল হামিদ আমার জীবন শেষ করছে, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম। তার বাড়িটা পোড়ানো যাবে না। কিন্তু বাড়ি পোড়ায় বলে মানুষ উনিকে নেতাগিরি করব। লক্ষ লক্ষ জমি উনি তামা বানায় ফেলছে এই বান্ডা দিয়া। ওই যে বান দিছে 30 কিলোমিটার, শুনছেন না আপনারা? এটা দিয়ে ভাটি এলাকা তামা বানাইছে উনি। এখন মানুষ আইব ওইটা দাও, আমার বাপ দাদার জমি, 14 পুরুষের জমি নষ্ট করে আমার পেটে যে লাথি দিয়েছো তুমি, আমার টাকা ফেলাও, সরকার তাই ক্ষতিপূরণ দাও। ওই যে যাদের সর্বনাশ করছে জমি না, শুধু টাকা পয়সা অমুক তমুক। আপনি বিশ্বাস করবেন না যে ইসলাম চেম্বারে বই আলাপ হয় আমাদের কি টাকা, টাকা হইল রাষ্ট্রপতির পরিবারের ক্যাশ টাকায় তারা ইসলাম চেম্বারের চেয়েও ধনী হয়ে গেছে। তাদের কত, হ্যাঁ আব্দুল হামিদরা, তার ছেলে, তার ভাই, তার ভাতিজা, তার বোন, সব টাকা যদি মিলে ইসলাম চেম্বারের চেয়ে, জহুরুল ইসলামের চেম্বারে। আমি সরকারকে আহ্বান করব তাদের সম্পদের একটা তথ্য তারা নেক, দুর্নীতি দমন কমিশন। যদি মানুষ হয়ে থাকেন, আব্দুল হামিদের সম্পত্তি বেশি না, 2009 সনে কত ছিল আর 2024 সনে কত আছে, এই 13 বছরের হিসাবটা শুধু আমি চাই। কত হাজার গুণ সম্পত্তি তাদের, লন্ডনে কত বাড়ি আছে, সিঙ্গাপুরে কি আছে, তাদের বিভিন্ন দেশে কি আছে, আর দেশে কি আছে, ঢাকায় কতগুলা বাড়ি আছে, লালমাটিয়ায়, মিন্টু রোডে, ক্যান্টনমেন্টে, নিকুঞ্জতে, উত্তরাতে কতগুলা জায়গা আছে। ওই যে শেখ হাসিনার জায়গার মতো 60 কাঠার মতো কাঠার পর কাঠা জায়গা আছে, ওটার নাম কি, যেখানে পূর্বাচলে, কোথায় ঢাকার কত জায়গা আছে খালি হিসাব নেন। কিশোরগঞ্জে কত বিঘা জমির উপরে তার ছেলেদের বাড়ি, কত বিঘা, অকল্পনীয় ব্যাপার। যাদের বাড়িতে ঘুমাইবার মতো একটা বাংলা ঘর ছিল না, তাদের বাড়িতে কত শত মিটামন বাজারে 1% জায়গার দাম 1 কোটি টাকা। ওনাদের 1% জায়গাও মিটামন বাজারে ছিল না। এখন কত জায়গা গিয়া দেখেন তাদের কত সম্পদ। তাদের ভাই, ছোট ভাই নুরু প্রিন্সিপাল ছিল, তার অষ্টগ্রামের দক্ষিণের হাওয়ারে কত শত বিঘা জমি, কত হাজার মন ধান পায়, একটু হিসাব নেন। ওই যে ক্যান্টনমেন্ট করছে তার নামে, সেই ক্যান্টনমেন্টে হিন্দুদের কত জমি লুট করে নিয়ে নিজেদের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া 10 টাকার জায়গা 10,000 টাকায় বিক্রি করে হিন্দুদেরকে 5 টাকা দিছে। এগুলা মিটামন যায় না কেন? গেলেই তো সবাই জানতে পারবে। রাজনীতি তো পরে, আগে যান বাঁচাইলো।
মানুষ দিবে কিনা রাজনীতি করতে? ও তো সোজা আব্দুল হামিদ দেখি খুব হাসে হাসে টেলিভিশনে, না উনি খুব বাহারে, উনি ভালো মানুষ। উনি কিসের ভালো মানুষ? উনার কি স্বভাব চরিত্র? মানিকের রতন চিনে, শুয়োরের চিনে, কচুয়ার হাসিনা চিনে হামিদ, এই তো উনি ভালো মানুষ। একটু রসিকতা করে কথা কয়। ওই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার বউ প্রেম করতে দিল না, আর মানুষ হাসাহাসি করে। এই রাষ্ট্রপতি আর আবুল কালাম রাষ্ট্রপতি কি এক? এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর প্রণব মুখার্জি কি এক? রাষ্ট্রপতির চেয়ার থেকে কোথায় নামাইছে হাসি ফুর্তি করে, সেরেগুলের মতো, পাকিস্তানের জোকারের মতো। কাজে উনি রাষ্ট্রপতি করে ফেলবে। আরে বাবারে, উনি আওয়ামী লীগকে জীবিত যদি ফেলতে পারে, তাকে গিয়ে আমি সেলিউট দিয়ে পড়ে থাকবো। আওয়ামী লীগকে উনি পুনর্জীবিত করে ফেলবে। ডেড ম্যান নেভার অ্যালাইভ, নেভার বি অ্যালাইভ। মৃত লাশ কোনোদিন জীবিত হয় না। আমি জানি না, আমি একটা কথা বলছিলাম, আমি এই পাপ মুখে কেন এই কথাটা বলছিলাম, যে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। আমাদের মতো ফজলুর রহমানরা ছিল বইলা, কাদের সিদ্দিকীর মতো পাগলেরা ছিল বইলা, বঙ্গবন্ধু পাগলেরা। এইরকম কিছু পাগল ছিল, আমি ভিতরে, কাদের সিদ্দিকী বাইরে। আর জোহরা তাজউদ্দিন, আওয়ামী লীগের ৭৫ পরবর্তী মা, আমরা ছিলাম বইলা। মুকুল বোসদের মতো জীবন দেওয়া কর্মীরা ছিল বইলা। চট্টগ্রামের মৌলভী সৈয়দের মতো কর্মীরা ছিল বইলা। এস এম ইউসুফের মতো যুবনেতারা ছিল বইলা। শফিকুল আজিজ মুকুলের মতো সাংবাদিকরা ছিল বইলা। ২১ বছরে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হয়েছিল। আর শেখ হাসিনা এসে বারাবাতে বিসমিল্লাহ কইছিল। ৭৫ থেকে ৯৬ কত ক্ষমা, ২১ বছর। এখন ৩ দিয়ে পূরণ দেন, দেখবেন ৬৩ বছর লাগবো। আর ১০ বছর লাগবে আওয়ামী লীগের লিখতে। আরে বাপ রে, বিদায় সেই দেশে আওয়ামী লীগ পুনর্জীবী। আরে আমাকে বুঝতে হবে এটা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের পরিবার ব্যাপারে অনেক অভিযোগ এলাকায় আমরা শুনতে পাচ্ছি, আসলে এটা কতটুকু সত্যি? এটা সত্যের চেয়েও সত্য, ১০০%-এর উপরে সত্য। আমি দুর্নীতি দমন কমিশন এবং বর্তমান সরকার, তাদেরকে আমি অনুরোধ করব, আপনার রাষ্ট্রপতির ২০০৮ সনে কী সম্পত্তি ছিল তার পরিবারের এবং তার, এখন উনি, তার ভাইয়েরা, তার সন্তান এবং ভাতিজাদের, তার বোনের কত সম্পত্তি আছে, এইটা কয় হাজার গুণ, এটার কোনো সীমা নাই। এটা একটু তদন্ত করে যদি না দেখে, তাহলে আমাদের এই যে আমাদের সমস্ত রক্ত, এটা সবটা বৃথা যাবে বলি না, কিন্তু সবটা অপমানিত হবে। এটা দেখা উচিত যে আব্দুল হামিদ সাহেবের যে সরল সহজ মানুষ বলা হয়, তার কত হাজার গুণ সম্পত্তি বাড়ছে, এটা একটু দেখা উচিত। স্থানীয় যে পদ পদবিগুলো, এগুলো তো মোটামুটি তাদের দখলে ছিল। উনি রাষ্ট্রপতি, ওনার ছেলে এমপি ছিলেন, তারপরে ওনার বোন ছিলেন বোধহয় উপজেলা চেয়ারম্যান। আর উপজেলা চেয়ারম্যান, ওনার ছোট ভাই হলো মিঠামইন উপজেলার প্রেসিডেন্ট আওয়ামী লীগের, ওনার ভাতিজা হলো ইউনিয়নের চেয়ারম্যান, আরও অনেক পদ, মুক্তিযোদ্ধা ওনার ভাতিজা। এরপরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎটাকে একদম ধ্বংস করে দেওয়া ওনার আরেক ভাতিজা। এইরকম বহু পদ ওনাদের দখলে। এইগুলা অচিন্তনীয়। রাজ পরিবারেও এত পদ কিন্তু রাজারাও দখল করে রাখে না, বা যুবরাজরাও দখল করে রাখে না। ওনার পরিবার যা করছে, উনি তো দাবি করতেন, উনি এবং ওনার পরিবার দাবি করতেন হাওরের উন্নয়নে ওনারা অনেক কিছু করেছেন, হাওরের যোগাযোগ সহজ করেছেন, রাস্তাঘাট করেছেন। তো সেগুলো আবার কেউ কেউ বলছে এই যে হাওরের মধ্যে যে রাস্তা করছে, এটা বারবার দেশে যে বন্যা হয় এটার জন্য দায়ী করছেন। আসলে বিষয়টা কি? এটা হলো মূর্খদের এক ধরনের আত্মসুখ, মূর্খদের আত্মসুখ। উনি যখন এই রাস্তাটা করে, এই দিল ওনার একমাত্র উন্নয়নের কাজ, উনি বলতে চাইতেছে এইটা খরচ হয়েছে ৯৭৭ কোটি টাকা। ৩০ কিলোমিটার একটা বাঁধ দিছে হাওরের মধ্য দিয়ে। এই বাঁধটা যখন দেয়, তখন বাংলাদেশের পরিবেশবিদ সবাই গিয়ে ওনাকে বলছে, এমনকি জনাব আইনুন নিশাত সাহেব প্রফেসর, উনিও গিয়ে বলছে প্রধানমন্ত্রীকে যে বাঁধটা হাওর এলাকায় ইটনা মিটামনি অষ্টগ্রামে হচ্ছে, এতে পরিবেশ দূষণ হবে। তো শেখ হাসিনা তো আবার মহারানী, উনি আবার মুস্কি হাসি দিয়ে বলছে, আমার মহামান্য রাষ্ট্রপতিটা করতে চায়, ওনার শখ হয়েছে, এটা আমি কি করব। এটা হলো উনি শখ পূরণ করছে। এইটা দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াও যাওয়া যায় না, ঢাকাও আসা যায় না, কিশোরগঞ্জেও যাওয়া যায় না। শুধু ইটনা টু অষ্টগ্রাম একটা রাস্তা, যেখানে ইটনার থেকে একটা মানুষ ৬ মাসে অষ্টগ্রামে কোনো কাজ পড়ে না।
অষ্টগ্রামের কোনো মানুষ 6 মাসে ইটনা যায় না। আমি সবসময় বলি শ্বশুর বাড়িতে ধান টান তোলার পরে জ্যৈষ্ঠ মাসে যদি কারো মনে হয় অষ্টগ্রামের শ্বশুর বাড়ি আছে, তাহলে ইটনার থেকে বেড়াইতে যায়। এগুলো আগে নৌকা যাইতো, এখন টেম্পু দেওয়া যায়। এটাতে কি হয়েছে, শত শত একর জমি অ্যাকোয়ার হয়েছে। সেই অ্যাকোয়ার হওয়ার কারণে আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, কত হাজার জমি অ্যাকোয়ার হয়েছে, গরিব মানুষের চোখের পানিতে ভাসা গেছে, তাদের জমিতে অ্যাকোয়ারের নামে টাকাও গেছে, কিন্তু টাকা তারা কত পাইছে সব হামিদ সাহেব তার, এবং অ্যাকোয়ারটা হয়েছে কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার পরে না, রাষ্ট্রপতি হওয়ার আগে, অনেক আগে এটা হয়েছে। তখন তো নিয়ে এমপি বা ডেপুটি স্পিকার বা স্পিকার। এই যে অ্যাকোয়ারটা হয়েছে, এই অ্যাকোয়ারটা কত কোটি টাকা এখানে তসরুফ হয়েছে, এটা একটু বা কেউ পাইছে কিনা বা কেউ বঞ্চিত, এটা এক নেওয়া দরকার। এই শত শত দরখাস্ত পড়তেছে, শত শত। এখন এটা হলো একটা ডাইরেক্ট ক্ষতি। ইনডাইরেক্ট ক্ষতিটা দেখেন, 11টা হাওর, হাওরটা শুরু হয়েছে ইটনার থেকে। ইটনার হাওর, দক্ষিণের হাওর, জয়সিদ্ধির উত্তর দক্ষিণের হাওর, মৃগার হাওর, কাটকালের হাওর, ঘাগড়ার হাওর, ঢাকির হাওর, কেওয়ারজুরের হাওর, আবদুল্লাপুর আদমপুরের হাওর, কলমার হাওর, পূর্ব অষ্টগ্রামের হাওর, কাস্তুরের হাওর, পশ্চিম অষ্টগ্রামের উত্তরের হাওর, সব আস্তে আস্তে ধুলা পড়ে 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 এটা নল খাগড়া হয়ে যাচ্ছে। এখন ওখানে ধানও আস্তে আস্তে হবে না, কিছু হয়, এখন অনেক জায়গাতে হয় না, ধুলা পড়তেছে, মাছ তো পাওয়াই যায় না এলাকাতে। এই একটা প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে নৌকাও চলে না, আবার এই শুকনায় হাইটেও যাওয়া যায় না, মাছ নাই, ঢেউ নাই, কিচ্ছু নাই। হাওড় এলাকার যে জীবন বৈচিত্র্য, যেটা ধান মাছ যে হাওড় এলাকা, সেইটা হামিদ সাহেবের এই বানটা, এই 11টা হাওর ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইনডাইরেক্টলি দেখবেন সুনামগঞ্জে মানববন্ধন হতেছে, হাজার হাজার লোক, ওই বাঁধ ভাঙ্গ, মিঠামনের বাঁধ। সিলেটে ওই যে 2-3 বছর যাবৎ খালি বন্যা হয়, পানি নামে না, সিলেটে মানববন্ধন হইতেছে। এরা হলো ইনডাইরেক্টলি এফেক্টেড। কেন? সিলেটে বন্যা হলে পানিটা যেমন সা করে নামে যেত, এই বাঁধটার কারণে পানিটা নামতে পারছে না, অনেক ধীরে নামে, যে কারণে বন্যাটা অনেক দীর্ঘায়িত হয়। কাজে এই বাঁধটা একটা ক্ষতি করছে। এই 1000 কোটি টাকা খরচ করে উনি মানুষের কোনো উপকার করে নাই, মানুষের ক্ষতি হয়েছে, কিন্তু তার পরিবার এবং তার যে আশেপাশের কিছু লোকজন, তারা একদম আঙ্গুল ফুরিয়া কলা গাছ ফুলে বট গাছ হয়েছে, এবং উনি সহ।